সব কিছুকে বেচার চেষ্টা করলে তো মুশকিল। বাংলাদেশে সাহিত্য সাময়িকীগুলো হচ্ছে সাহিত্যের শত্রু। কাশফুল তো আল্লাহই বানাইছে, কাশবাগান পোড়ানোর কি হলো? এখানে নাকি অনৈতিক কাজ হয়, তো কার যদি আল্লাহ বানায় নাই, হ্যাঁ কণ্ঠ তো আল্লাহই দিয়েছে নাকি? তো যদি স্রষ্টা দিয়ে থাকেন তাহলে খোদার উপর খুদগারি করা করছে কেন? আমাদেরকে কোনো অধিকার আছে? কিন্তু আজকে এক সময় আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন আওয়ামী লেখক কবিদের একটা ছিল, তারপরে তথাকথিত বিপ্লব হলো, তখন দেখা গেল যে কোত্থেকে কারা যেন এসে তারা সব পাতা ভরাট করে ফেললো। এখন আবার নতুন রেজিম শুরু হয়েছে, এখন আবার অন্যরকম মুখ দেখবেন, এগুলো তো আছেই। এবং এটা খুবই মানে নিম্ন শ্রেণীর রাজনীতি আর কি। বনলতা সেন একক কোনো নারী নন, উনি মানে হাজার বছরের একজন মানুষের যে সোলমেটকে খোঁজার যে আকাঙ্ক্ষাটা, সেটা একটা নারী রূপে মানে সামনে এসেছে। চমৎকার। ভিউজ বাংলাদেশের কালচারাল ভিউজে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটায় আমরা সাধারণত আমাদের শিল্প সংস্কৃতি, আমাদের সিনেমা, আমাদের পত্রপত্রিকায় আসলে আমাদের এই সাহিত্যকে কিভাবে প্রকাশ করা হয়, এই সবগুলো বিষয় নিয়েই আমরা আলাপ করে থাকি। এবং আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিখ্যাত কবি, প্রাবন্ধিক এবং সাংবাদিক সৈকত হাবিব ভাই। সৈকত ভাই কেমন আছেন? ভালো আছি। আপনাকে পেয়ে আমরা খুবই খুশি। তো প্রথমেই যেটা যে আমি সবসময় আপনার সাথে আলাপ করতে গেলে দুইটা জায়গা আমার গুলিয়ে যায়। প্রথমত যে আসলে এত বড় জায়গা নিয়ে আপনি কাজ করেন, আমি কোথায় থেকে প্রশ্ন করব আর কোথায় থেকে আলাপে যাব, এটা একটা জায়গা থেকে ধরলেই হবে। আর দ্বিতীয় কথা যে আপনি তো অনেকটা আমার গুরু সাংবাদিকতায়, তো সেই জায়গা থেকে একটু ভয় কাজ করে, নার্ভাসনেস। তো প্রথমে যেহেতু আমরা মানে কবিতা নিয়েই বলছি, আপনার তো একটা অনেক বড় পরিচয় হচ্ছে যে আপনি একজন কবি। ওই দুই চার কলম লিখি আর কি। না সেটা তো আপনার বদান্যতা। সেই জায়গা থেকে বলতে চাই যে হাবিব ভাই, এই যে আপনার যে সাহিত্য জগতে প্রবেশ করা, এটা তো একটা মানুষের প্রস্তুতি লাগে বা এক ধরনের ইনফ্লুয়েন্স থাকে, পরিবেশগত কিছু বিষয় থাকে। এইটা একটু আমাদেরকে শুরুতেই বলেন যে কিভাবে হলো। আসলে মানে আমার বাবার মধ্যেও এক ধরনের লেখালেখির চর্চা ছিল, যদিও উনি তেমন প্রকাশ করেন নাই। এটা বোধহয় আমার জিনের মধ্যে আছে। আর আমার নানার পরিবারটা হচ্ছে খুবই কালচারাল। মানে আমার নানারা যদিও পীর ফ্যামিলি, কিন্তু আমার নানা ছিলেন ইংরেজি শিক্ষিত, এবং ওই ধরেন সেই 60-এর দশকে ওই বাড়িতে কলের গান বাজতো। তখন তো আর এখনকার মতো এত মিউজিকের তো সুবিধা ছিল না। এবং আমার মামাদের দেখতাম রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেল বা শিল্পী লেখকদের নিয়ে কথা বলতে খুব আনন্দ বোধ করতেন। এবং তারা এটা খুব মানে, এবং আমার এক মামা ছিলেন, তিনি এই আমার মামার বাড়ির পাশে হচ্ছে তিতাসের একটি শাখা, তো প্রায় মামা আমাকে নিয়ে গিয়ে ওই ঘাসের উপর বসে উনি নজরুল সঙ্গীত গাইতেন, আমি শুনতাম। হ্যাঁ, নদীর পারে নদীর সঙ্গে। তো যেটা হয় যে এইগুলো হয়তো প্রণোদনা আর কি। তারপর আমার বাবার একটা অদ্ভুত ব্যাপার ছিল যে উনি সেই পাকিস্তান আমলে গ্রামে ভিপিতে করে মানে বুক পোস্টে করে বই নিয়ে পড়তেন। মানে এটা কিন্তু গ্রামের মতো জায়গায় এটা খুব একটা রেয়ার, হ্যাঁ অন্যরকম ব্যাপার। তো এই যে মানে আমার বাবার মধ্যে, তারপরে আমার মায়ের গানের গলা খুব অসাধারণ। আমার মামাদের কথা বললাম, নানার কথা বললাম। তো হতে পারে যে এগুলো একটা প্রেরণা, মানে একটু জিনের মধ্যে থাকতে হয়তো, তা তো অবশ্যই। হ্যাঁ, তো এইভাবেই হয়তো এসেছে আর কি। একটু চেষ্টা করে যাচ্ছি আর কি। কিন্তু মানে এই যে কবিতা লেখাটা কবে থেকে শুরু হলো আপনার? আমি বোধহয় ক্লাস 7-এ পড়ি, তখন থেকে শুরু। এবং প্রথম দিকে যেটা হয় নজরুল, রবীন্দ্রনাথ, সুকান্ত, মানে সমস্ত কপি আর কি। তো পরে অনেক দিন পরে ওই খাতাগুলো আবিষ্কার করলাম, যেরকম যে এরকম স্তূপ খাতা। হ্যাঁ মানে হ্যাঁ, তো এখন এগুলা পড়লে তো এখন অবশ্য নাইও আমার কাছে, এগুলো বোধহয় হারিয়েও গেছে। তো দেখলাম যে কীরকম একটা ঢেউ বা কেমন একটা জোয়ার ভিতরে আর কি, যে কাব্য প্রকাশের যে একটা কি বলবো বন্য আবেগ বলতে পারেন, আকাঙ্ক্ষা। হ্যাঁ, তো এটা ছিল আর কি। তো পরে
যেটা হয় এইভাবেই তো সবাই শুরু করেন, প্রথম একজনের কপি হয়, যেমন নির্মলেন্দু গুণ একবার এক পত্রিকায় মধুসূদনের কবিতা নিজের নামে পাঠায় দিলেন তার কিশোর বয়সে। তো সম্পাদক খুব রসিক, তো উনি বলছে যে তুমি যে কবিতা পাঠিয়েছো এটা তো মাইকেলের লেখা, তোমার নিজের লেখা পাঠাও। তো ওইটা হয় আর কি। তো যাই হোক, এখনো একটা অনুসন্ধানের মধ্যে আছি, নিজের পথ সন্ধান করছি। কিন্তু আপনি কি কখনো এরকম হয়েছে কিনা যে কিশোর বয়সে কোনো কবির লেখা নিজের লেখা বলে কোথাও ছেপে ফেলেছেন? না না, বরং আমার মানে এই ধরনের আকাঙ্ক্ষা তো আমার কাজ করেইনি। বরং আমি প্রকাশের ক্ষেত্রে অনেক বিলম্বিত ছিলাম, অনেক পরে, মানে লেখালেখি করার অনেক পরে আমি প্রকাশিত হয়েছি। ফলে ওই ধরনের কোনো আবেগ কাজ করে না যে আমি মধুসূদনের কবিতা বা অন্য কারো কবিতা। তো কবে প্রকাশিত হলো প্রথম? এই প্রথম সম্ভবত এটা বোধ হয় 90-90-এর দিকে হবে আর কি। আমাদের এক দাদা ছিলেন, তো তিনি একটা পত্রিকা প্রকাশনা, ওইখানে সম্ভবত প্রথম লেখা। তারপরে বিভিন্ন লিটল ম্যাগাজিনে লিখতাম, লিখতে লিখতে তারপর তো প্রফেশনালি সাংবাদিকতায় আসলো, নানাভাবে লেখা হয়। কিন্তু আবার যেটা হয় যে আমার আবার লেখালেখি প্রকাশটা খুবই কম। আমি অনেক বেশি প্রকাশিত হওয়া, অনেক বেশি হাজির থাকা, সেটা আবার আমার খুব বেশি পছন্দ না। ফলে এখনও লেখালেখি খুব কমই প্রকাশ হয় আর কি। না, আসলে প্রকাশের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে একটা লেখার যে গুরুত্ব বা সেই লেখার মধ্যে যে ভারটা, সেটাই আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা আপনার কবিতায় বলেন বা আপনার প্রবন্ধে বলেন, যেটা আমরা পাই। এবং কবির কথাই যখন আসলো, কবিতার কথায় পারিবারিক তো একটা ইনফ্লুয়েন্স থাকেই। এর বাইরে কিন্তু আপনি যে যাদের লেখা পড়েছেন তাদেরও কিন্তু একটা গভীর প্রভাব থাকে প্রত্যেকটা কবির ওপরে। তো আপনি এখনই রবীন্দ্রনাথের কথা বলেছেন, নজরুলের কথা বলেছেন, এবং আমরা জানি যে জীবনানন্দ দাশের একটা খুব গভীর প্রভাব আছে আপনার উপরে, এবং সেখান থেকে কিন্তু আপনার গবেষণা রয়েছে জীবনানন্দ দাশের ওপরে, বনলতা সেনের ওপরে। এবং আমি যতটুকু জানি যে এটা কোন একটা বিশ্ববিদ্যালয়ের পাঠ্য, অনেকগুলো। হ্যাঁ, তো এই প্রভাবটা নিয়ে একটু যদি বলতেন যে আসলে আমাদের যে পূর্ববর্তী যারা কবি, তাদের প্রভাবটা কিভাবে আমাদের উপরে পড়েছে বা আপনার উপরে। একটা জিনিস কি মারিয়া, সেটা হলো যে শিল্প, সাহিত্য, সঙ্গীত বা সংস্কৃতি, এগুলো তো পরম্পরা। তো এবং এটা ধরেন যত হাজার বছর ধরে মানুষের লিপিবদ্ধ ভাষা এসেছে, সাহিত্য এসে, যেমন শুধুমাত্র বাংলা সাহিত্যই বা কেন, পৃথিবীর যে আদিমতম কাব্য গিলগামেশ, আক্কাদীয় ভাষায় রচিত, ইলিয়াড ওডিসি থেকে শুরু করে বিভিন্ন সাহিত্য হয়ে, যেহেতু আমরা উপনিবেশের অধীনে ছিলাম, তারপরে বাংলা ভাষা, মানে আপনার লেখালেখির মধ্যে কিন্তু ওই প্রভাবটা প্রচ্ছন্নভাবে থাকবেই, এটা আসবে। এর মধ্যে যেটা হয় যে কেউ কেউ বিশেষ কারো দ্বারা প্রভাবিত হন, বেশি প্রভাবিত হন, কম বেশি সবার প্রভাবই থাকে। কিন্তু তো আমাদের যশোরের আমাদের শিক্ষক কবি আজিজুল হক, উনি অত্যন্ত মেধাবী একজন কবি ছিলেন, খুব সংযমী। তো স্যার বলতেন যে কোনো বড় কবি যদি তোমাকে গ্রাস না করে, তুমি কবি হতে পারবে না। এটার অর্থটা এরকম যে কোনো না কোনোভাবে, যেহেতু আসলে গানে যেমন গুরু আছে, নাচে গুরু আছে, সাহিত্যে কিন্তু ওইভাবে প্রত্যক্ষ গুরুর কনসেপ্টটা নাই। কনসেপ্টটা হচ্ছে কি যে বিভিন্ন পূর্ববর্তী লেখাগুলি আমাদের শিক্ষক রূপে, গুরু রূপে আমাদের মধ্যে কাজ করেন। তো আমি দেখলাম যে আমি যখন একটু ম্যাচিউর হলাম, তখন আমার কিশোর বয়সে, তখন দেখলাম যে জীবনানন্দ আমাকে গভীরভাবে আচ্ছন্ন করেন। মানে ধরেন যে পৃথিবীতে আমি বলি যে আমার আত্মার কবি, মানে প্রিয় কবি অনেকে আছেন, কিন্তু আত্মার কবি যদি বলি তাহলে খুব 4-5 জন। ধরেন রুমি, হাফিজ, বুদলেয়ার, রবীন্দ্রনাথ, তারপরে জীবনানন্দ, আবুল হাসান, এরকম মানে অল্প কিছু কবি, রবার্ট ফ্রস্ট কিংবা কাহালিল জিব্রান। তো এটা হয় কি, ওই সোল পোয়েট, মানে কি আপনি ওদের সঙ্গে একদম নৈকট্য ফিল করেন, তাদের কার্যক্রম, এবং তাদের ফর্ম, তাদের চিন্তা, তাদের দর্শন, এগুলো কিন্তু নানাভাবে আপনাকে প্লাবিত করে, আপনাকে আকর্ষণ করে। তো যখন এটা ঘটে, তারপরে যেটা হয়, তো স্যার যেটা বললেন যে প্রভাবিত হওয়াটা, এর মানে কি, এর মানে হচ্ছে কোথাও আপনি, সুফিরা যেরকম বলো না যে তুমি একদম আল্লাহর এমনভাবে দাসত্ব করো যেন তোমার অস্তিত্ব না থাকে, তারপর তুমি তার সঙ্গে মিশে যাও। তারপরে তো ব্যাপারটা ওরকম আর কি, যে আপনি প্রথমে নেবেন,
আপনি গ্রহণ করবেন বা আবার আপনার সোল গ্রহণ করবে, তারপর আপনি আপনার নিজের ভাষা খুঁজে ভাষাতে পাবেন। সেটা প্রকাশ করবে। তো ফলে প্রভাবের ব্যাপারটা খুবই ন্যাচারাল এবং খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা জিনিস হচ্ছে যে সেই প্রভাবের থেকে আবার বেরিয়ে আসাটাও, হ্যাঁ, আপনার আপনার মনে করেন নিজের স্বর প্রকাশ করতে হবে, নিজের ওন ভয়েস। তো সেই জায়গায় কিন্তু তখন আবার এখান থেকে বেরিয়ে আসা সাধনাও করতে হবে, এটার মধ্যে আচ্ছন্ন হলে হবে না। বুঝতে পেরেছি। মানে আপনি ওইখান থেকে মানে আহরণ করতে পারবেন, কিন্তু আবার যখন আপনি সেটাকে প্রকাশ করবেন তখন আসলে নিজের সক্রিয়তা দিয়ে প্রকাশ করতে হবে। তো সেই জায়গাটা থেকে যেটা হয় যে আমার সবসময় একটা কথা মনে হয় যে লেখালেখি বিষয়টা আসলে খুবই ঐশ্বরিক একটা বিষয়। হ্যাঁ, ওই যে মাইকেল অ্যাঞ্জেলোর খুব বিখ্যাত একটা ইয়ে আছে, মানে এটা ভাস্কর্য, সেইখানে কিন্তু এই রকম বিষয়টা চলে এসেছে যে মানে সৃষ্টিকর্তা জাস্ট যে ইয়ে করছে, সংযোগটা তৈরি করছে মানুষের সাথে। সিস্টিন চ্যাপেলে বোধহয় ওইটা আছে। তো সেই আমি মনে করি যে এটা মানে ওই সংযোগটা যেটা আপনি বললেন যে আত্মার কবি হয়ে যাওয়া, পূর্ববর্তী কবিরা একের পর এক আসছেন, আপনাকেও তারা ছুঁয়ে দিচ্ছেন। হ্যাঁ, আপনি আবার আপনার সক্রিয়তা মতো সেটা তৈরি করে পরবর্তীদেরকে বিষয়টা এরকম মানে মনে করি। এবং আমি মনে করি যে লেখালেখি কবিতা এটা আসলে ওই যে ওই রকম ঐশ্বরিক বিষয়, মানে নাজিল হচ্ছে আর কি। না, কোথাও না কোথাও যেটা হয় যে ওই সৈয়দ শামসুল হকের একটা ইন্টারভিউ নিয়েছিলাম তার 80 বছর পূর্তি উপলক্ষে ইত্তেফাকের জন্য। তো আমি এরকম আপনার মতো প্রশ্ন করলাম যে আপনার লেখালেখি, আপনি যে লেখক হবেন এটা আপনি কিভাবে নির্ধারণ করলেন? তো উনি বললেন যে দেখো, কোনো খুনি যখন একটা খুন করে তারপরেও কিন্তু সে তার পরিচয় হয়ে যায় একজন খুনি, এর আগে কিন্তু তার পরিচয় খুনি না। হ্যাঁ, তো ওইটার কোনটা ওরকম ঘটনা যে আমি লেখা শুরু করেছি, আমি লেখক হয়ে গেছি। হ্যাঁ, আমি আর মানে তুলনাটা খুব বিপরীতধর্মী মনে হতে পারে, আসলেই তো তাই। আপনি দেখেন যে যেই লোকটি প্রথম খুন করলো, রাগে হোক, সজ্ঞানে হোক, অজ্ঞানে হোক, তারপরে পরিচয় কিন্তু খুনি। তো ওরকম মানে লেখকদের, কবিদের, শিল্পীদের নিয়তি যে যখন সেটা করলো তারপর সেটা হলো, এটা হয়তো জিনের মধ্যে কোথাও থাকে। হ্যাঁ, এবং নিঃসন্দেহে নেচারের একটা বড় গ্রেস লাগে এই ধরনের কাজ করার ক্ষেত্রে, আর নিজের পরিশ্রম, সাধনা, পাঠ, এগুলো তো লাগেই। আপনার যে গবেষণাটা আছে জীবনানন্দ দাশকে নিয়ে, মানে স্পেশালি বনলতা সেনকে নিয়ে, তো এইটা নিয়ে হাবিব ভাই আমাদেরকে কিছু বলেন। কারণ আমি যেটুকু পড়েছি যে বনলতা সেন আসলে যে এত ব্যাপকভাবে বিশাল আকারে আসতে পারে মানুষের জীবনে, বা এই যে সিম্বলিজমের যে জায়গাগুলো, এগুলো আসলে খুবই অভূতপূর্ব। তো এইটা যে আপনি ধরতে পারলেন, মানে সেই জায়গাটা নিয়ে এটা হয় কি যে বনলতা কবিতা যখন প্রথম পড়ি, মানে এত ঘোর, এত আচ্ছন্নতা এবং এত বিমূঢ়তা যে কি ব্যাপার, এটা কি করে সম্ভব। তো এইটা একটা বিস্ময় যে একটা কবিতা আপনার ধরেন যে একেবারে সে 1000 বছর থেকে শুরু করে বর্তমান সময় মতো মুখোমুখি সন্ধ্যা, শ্রাবস্তির কারুকার্য, মানে একটা কবিতার মধ্যে এত রকম আয়োজন, এটার এত দিগন্ত বিস্তারী এবং সময়ের পরিসর এত বড় এবং কবিতার মেকিং এত তীক্ষ্ণ এবং তীব্র, যেটা আসলে আপনাকে আচ্ছন্ন করে ফেলে। এবং পরবর্তীতে আমি দেখলাম যে আমার ওই বনলতা সেন 60 বছরের পাঠ বইটার মধ্যে শামসুর রহমানের একটা লেখা নিয়েছি এই সম্পর্কিত। তো শামসুর রহমান কিন্তু একই কথা বললেন যে এটার যে মানে এটার পাঠের যে মানে আচ্ছন্নতা আর কি। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই কবিতা কিন্তু যুগে যুগে মানে আমাদের এই বাংলার মানে বহু প্রজন্মকে কিন্তু এরকম প্লাবিত করে আসছে। এই বিষয়ে আপনার মধ্যে হয়তো ছিল যখন প্রথম পড়েছেন। তো যেটা হয় তখন আমার মনে হলো যে একটা কবিতা, একটা ধরেন একটা জাতিকে যদি আপনি প্রতিনিধিত্ব করতে হয় তাহলে আপনার কিছু সিম্বল দরকার হয়। তার মনে করি যে 20th সেঞ্চুরির যে পোয়েট্রি, বেঙ্গলি পোয়েট্রি, তাকে যদি আপনি কোনো একটা ফ্রেমে, যেটা নির্যাসটা আসলে কি, এটার সবচেয়ে ফাইনেস্ট ইয়েটা কি, তো সেই জায়গায় কিন্তু আমি দেখলাম বনলতা সেন একটা খুব বড় জায়গায় দাঁড়িয়ে আছে। পপুলার কবিতা অনেক আছে, যেমন রবীন্দ্রনাথের আছে আপনার এই সোনার তরী, বলাকা, জসীমউদ্দিনের আছে কবর, নজরুলের আছে বিদ্রোহী, কিংবা এই যে মধুসূদনের দাঁড়াও পথিক বল। তো এরকম কিন্তু একটা কবিতা যেটা একেবারে মানে আপনার পুরো অস্তিত্ব নিয়ে একটা জাতির ভয়েস প্রকাশ করে, বা একজন জাতির মানুষের অন্তরের যে মানে মানবীয়তা, সেটা মানবী রূপে, নারী রূপে বা একটা সিম্বল আকারে। তো আমার মনে হয়েছে যে এই কবিতাটা হচ্ছে
সবচেয়ে প্রতিনিধিত্বশীল এবং সবচেয়ে শক্তিশালী কবিতা, তখন আমার মনে হলো যে এটা নিয়ে একটা কাজ করি আর কি। তো তখন দেখলাম যে এটা নিয়ে অনেকের অনেক রকম পাঠ, বোঝাপড়া, পড়াশোনা আছে, ওগুলা মিলে অনেক দিন ধরে কাজটা করলাম। এবং মজার ব্যাপার হচ্ছে যে আমি একটা বড় ঝুঁকিও নিয়েছিলাম। অনেকে বলে যে প্রথম কবিতার বইয়ের সঙ্গে অন্যান্য বই থাকলে তার আইডেন্টিটির প্রবলেম হয়। তো 2000 সালে যখন আমার প্রথম কাব্যগ্রন্থ শহর যৌবন রাত্রি বেরোলো, আমি কিন্তু একদম একই সঙ্গে ওই বনলতা সেনের 60 বছরের পাঠটাও বের করলাম। এবং মজার ব্যাপার হচ্ছে ওটা একটা নতুন প্রকাশককে দিয়ে শুরু, কথা প্রকাশ, এখন যদি অনেক বড় প্রকাশনা। হ্যাঁ, ওটার ওই আমার নামটাও প্রকাশক বললেন যে একটা নাম দেন, তো আমি নাম দিলাম কথা প্রকাশ। এখান থেকে এই দুটো বই একই সময় বের হলো। মানে আমার ইমোশনের জায়গাটা এত তীব্র ছিল এটা নিয়ে যে আমি আমার পরিচয় সংকীর্ণ হতে পারে বা আমার পরিচয়টা বিভ্রান্ত হবে, এরকম আশঙ্কা সত্ত্বেও কিন্তু আমি ঝুঁকিটা নিলাম এবং আমার কবিতার বইয়ের সমান্তরাল এটা করলাম। মানে যে আকাঙ্ক্ষাটা ছিল এটা নিয়ে, যে মানে একটা ব্যাকুলতা কাজ করেছে, ব্যাকুলতা থেকে। এবং আমি যখন বনলতা সেন পড়েছি, মানে আমার অনেস্ট যেটা মনে হয়েছে এটা হচ্ছে 1000 বছরের নারী পুরুষের যে সম্পর্কের জায়গাটা আসলে সেটাই আমার মনে হচ্ছে উঠে এসেছে। এবং মানে মানুষে বলে না যে তার সোলমেটকে খুঁজে বেড়াচ্ছে, আত্মার একটা অংশকে খুঁজে বেড়াচ্ছে, যে অর্ধনারীশ্বর যেটা বা মহাকাল যে জায়গাটা, আমার মনে হয় যে সেই জায়গাটা পড়ে আমার যেটা মনে হচ্ছে বনলতা সেন একক কোনো নারী নন, উনি মানে 1000 বছরের একজন মানুষের যে সোলমেটকে খোঁজার যে আকাঙ্ক্ষাটা, সেটা একটা নারী রূপে মানে সামনে এসেছে। চমৎকার। আমার এটা মনে হয় খুবই ভালো মারিয়া। সেটা হলো যে আমি বলি এই ব্যাপারটা কিন্তু ঘটেছে এবং এই কবিতার এত পঠন পাঠন আছে। এখন যদি আমি আবার নতুন করে করতে যাই তাহলে আরো অনেকগুলো লেখা যুক্ত হবে। এটা কিন্তু কেউ কেউ এটাকে মৃত্যুর কবিতা বলেছেন, হ্যাঁ, কেউ কেউ এটাকে বলেছেন যে মানে সময় চেতনার কবিতা, আবার আপনি যেটা বলেছেন, হ্যাঁ। তো ধরেন মানে বাস্তবে কেউ থাকুক চাই না থাকুক, এটা কিন্তু সত্যি আমাদের সোলের পারপাস তৈরি করে এবং আমাদের মধ্যে মানে মানুষের সঙ্গে মানুষের যে আত্মিক সংযোগের জায়গাটা, প্রেমের জায়গাটা, ভালোবাসার জায়গাটা বা গন্তব্য, কোথাও আমরা পৌঁছাতে চাই, কোথাও আমরা কারোর সামনে যেতে চাই, উপস্থিত হতে চাই বা কারোর সঙ্গে আমাদের আত্মা বিনিময় করতে চাই, সেটা কিন্তু এই কবিতায় আছে। আপনি ঠিকই ধরেছেন। তো মানে এইভাবে আসলে ভেবেছি এবং প্রতিটা কবিতায়, আপনার কবিতাও যখন পড়েছি আমরা, অবশ্যই আজকে আবার আপনার একটা কবিতা আপনার কণ্ঠে আমরা শুনবো। তো তার আগে আরেকটা বিষয় যেটা আলাপ করতে চাই, যে আপনার কবিতাগুলো যখন আমি পড়ি তখন কিন্তু আমার সব কিছু ছাপিয়ে এখানে প্রকৃতি আসে, মানব প্রেমের বিষয়টা আছে, মানে সব কিছুর ওপরে আমার যেটা মনে হয় যে ওই যে একটা কোথাও জানি যাওয়ার একটা আকাঙ্ক্ষার জায়গাটা কিন্তু খুব আমি অনুভব করি। তো এইভাবে হয়তো সংযোগটা তৈরি হয় যেভাবে হয়েছে। আমরা যেটা জানি যে আপনি তো সম্পাদনার সাথে অনেক দিন থেকে যুক্ত, তো সেই জায়গা থেকে আমি কিন্তু এই রিসেন্টলি বলতে গত বছরের চমৎকার কিন্তু একটা সংকলন পেয়েছি। আমার কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসান নাজিরুল হক স্যার, ওনার একটা সংকলন আপনার রচনাবলী, হ্যাঁ, আপনার মাধ্যমেই কিন্তু পাওয়া হয়েছে। তো সেইটা নিয়ে যদি একটু শেয়ার করতেন। আমি তো দেখি যে হাসান নাজিরুল হক হচ্ছে দুই বাংলারই মানে প্রধানতম একজন লেখক। তার গল্প অসামান্য, তার উপন্যাস অসামান্য, তার যে প্রবন্ধ, হ্যাঁ। তো হাসান নাজিরুল হক ছিলেন আমাদের সময়ের একজন খুবই অর্গানিক বুদ্ধিজীবী এবং খুবই লড়াকু মানুষ। উনি সারা জীবন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও উনি কিন্তু বাংলা সাহিত্য সংস্কৃতির জন্য বিপুল কাজ করেছেন। তো আমি আমার কাছে মনে হয়েছে যে এই রচনাবলীটা প্রকাশক ইত্যাদি গ্রন্থ প্রকাশ তারা বললো যে এটা খুবই কোয়ালিটি রচনাবলী হতে হবে। তো আমি যেটা করলাম, তাকে নিয়ে এই পর্যন্ত যত কাজ হয়েছে, আলোচনা, সমালোচনা, গবেষণা, এটি এবং মানে তার আলোচনা, তার গ্রন্থ সমালোচনা, মানে তাকে নিয়ে তো প্রচুর মূল্যায়ন হয়েছে। এবং আরেকটা জিনিস হচ্ছে হাসান নাজিরুল হক এখন একাডেমিক পরিসরেও পাঠ্য, আমাদের অনার্স মাস্টার্স তাকে পড়ানো হয়। তো আমরা এই রচনাবলীটা করলাম এমনভাবে যে প্রচুর ভূমিকা, দীর্ঘ বিস্তৃত এবং বৈচিত্র্যপূর্ণ ভূমিকা, বিষয়ভিত্তিক ভূমিকা, তারপরে বইয়ের যত তথ্য
এবং সমালোচনা এগুলোকে আমরা ইনক্লুড করেছি এবং আমরা চেয়েছি যে যদি কোনো গবেষক গবেষণা করেন তিনি যেন এখান থেকে অন্তত 70% সাপোর্ট পান। ফলে কেবলমাত্র তার লেখায় যে এই রচনাবলিতে অন্তর্ভুক্ত হয়েছে তা না, রিলেভেন্ট রেফারেন্স, তাকে নিয়ে চর্চা, তাকে নিয়ে গবেষণা এগুলোকেও আমরা ইনক্লুড করেছি এবং একটা খুব ভালো এবং খুব ভালো একটি প্রোডাকশন হয়েছে। না সে তো অবশ্যই, কারণ আমি খুবই এর জন্য আপনাকে ধন্যবাদ দিব না কৃতজ্ঞতা প্রকাশ করবো জানি না, কারণ চমৎকার আসলে একটা জিনিস আপনি আমাদেরকে উপহার দিয়েছেন। ধন্যবাদ। আর এটা তো গেল আপনার গবেষণা নিয়ে কথা বললাম, কিন্তু আসলে আপনার কিছু কবিতা নিয়েও আমি কথা বলতে চাই যে আপনি নিজেই আসলে এটা আমাদেরকে বলবেন যে আপনার যে কবিতাগুলো বিশেষ করে মানে এই যে প্রভাবগুলো নিয়েছেন সেই প্রভাবগুলো থেকে মুক্ত হয়ে আবার কিভাবে মানে ওইটাকে ভেঙে চুরে নিজের মতো কিভাবে আবার একটা মূর্তি গড়লেন, হ্যাঁ সেই এগুলো একটু জানতে চাই। মানে হয় কি যে মূর্তি গড়া বা ভাঙা এই বিষয়টা আসলে বোধহয় অনেকটা আপনার উপর নির্ভর করে না, আমার উপর নির্ভর করে না। এটা হচ্ছে যে আপনি আপনার অন্তরকে জারি রাখা, আপনার অন্তরকে সক্রিয় রাখা এবং কবিতার জন্য অপেক্ষা করা। আমি কয়েকদিন আগে একটা ইন্টারভিউ দিলাম, তো আমি ওখানে আমাকে আমার বন্ধু মোম রহমান প্রশ্ন করলো যে কবিতাকে আমি লিখি কিনা। তো আমি বললাম যে না, আমি আসলে কবিতা লিখি না, কবিতা আমাকে লেখে। কেন জানেন? কারণ হচ্ছে যে আমি দেখছি যে যখন সত্যিকার অর্থে একটি কবিতা তৈরি হয় তখন এটা যেন কোত্থেকে যেন আসছে, হয়তো আমারই মস্তিষ্ক, আমারই কোষ, আমারই চৈতন্য, কিন্তু তারপরেও মনে হয় যে এটা যেন অন্য কিছু, অন্য একটা জায়গা থেকে আসলো এবং আমি যেন কেবলমাত্র কপি করলাম, কলমে লিখলাম, কাগজে লিখলাম, কিবোর্ডে লিখলাম, যেটাকে বলছিলাম নাজিল হওয়ার মতো নাজিল একটা হওয়া। হ্যাঁ, অবস্থা। তো আসলে এবং আমরা কিন্তু ওই কবিতাগুলো না ভালো হয়, মেকিং তো করাই যায়। অনেকে আছে যে প্রতিদিন আমার যেমন আমার 40 বছরে মাত্র 3টা কবিতার বই, আর আরো মিলে এই বইটা সাড়ে তিনটা বই হবে আর কি। তো এই 3.5টা বই কেন হলো, এত কম কেন, এই প্রশ্ন অনেকে করে বা আমার নিজেরও মনে হয়। কিন্তু আমি সবসময় না কবিতার জন্য অপেক্ষা করি, মানে আমি কবিতা বানাই না, কবিতা আমি নিজে লিখি না, কবিতা যখন তৈরি হয় ভেতরে তখন আমি লিখি এবং তখন এটা কি হলো এটা আসলে অনেকটা আমার উপর নির্ভর করে না। তো এইটা খুবই মানে অন্য ব্যাপার মনে হয় আর কি, এটা রহস্য। তো আমরা যারা মানে গদ্য লিখি, হ্যাঁ তারা যেটা আমরা নর্মালি যেটা করি যে আমাদেরও এটা হয় যে একটা গল্প বা একটা কোনো প্রবন্ধ, এটা আগে প্রথমে নিজের মধ্যে একটা তাড়না কাজ করে যে এটা আমার লিখতে হবে বা ফিলিংসটা কাজ করে, এরপরে কিন্তু আমরা ওইটা লিখি। তো লেখার পরে যেটা যে এটা কিন্তু পরিবর্তন করার, এর মধ্যে কিছু অ্যাড করার বা এখান থেকে কিছু বাদ দেওয়া, এই সুযোগগুলো আমাদের তৈরি হয়। কিন্তু কবিতার ক্ষেত্রে কি আসলে আদৌ এটা সম্ভব কিনা? হ্যাঁ, কেন নয়। আমি বলি যে জীবনানন্দ বনলতা সেন কবিতাটা সম্ভবত 7 বার ড্রাফট করেছেন এবং এটার যে অবস্থা ওটা আপনাকে মনে হবে সত্যিটা খুব জিনিস ছিল। ওখান থেকে উনি এটাকে হীরা মানে করার মতো, হীরা কাটার মতো, হ্যাঁ মানে ধীরে ধীরে দীর্ঘদিন ধরে কাজ করে তারপর এরকম একটা ফর্মে দাঁড় করিয়েছেন। অনেকে মনে করেন যে কবিতা কেবলমাত্র ভাব এবং আবেগের বিষয়, ব্যাপারটা খুবই ভুল। বরং কবিতা অনেক বেশি পরিশ্রমের কাজ, অনেক বেশি পরিশীলনের কাজ। কারণ আপনি কবিতায় কি করছেন, সবচেয়ে কম শব্দে, সবচেয়ে কম ভাষায় সবচেয়ে বেশি প্রকাশ করার দায় আপনার মধ্যে তৈরি হয়েছে। যার কারণে কবিতায় কি থাকে, সিম্বল থাকে, রূপক থাকে, ইমেজ থাকে, হ্যাঁ, এবং এই সমগ্রটা মিলাই কিন্তু একটি 10, 12, 15 লাইনের কবিতা আপনাকে কিন্তু এক ধরনের স্নান করিয়ে দেয় বা আপনাকে আচ্ছন্ন করে দেয়। এটার কারণে কিন্তু নির্মাণটা লাগে। আমি এই জন্য বলি যে সৃষ্টি এবং নির্মাণের যোগফল হতে হবে। প্রথম যখন আপনি লিখলেন সেটা সৃষ্টি করলেন, হ্যাঁ, যেমন একজন স্থপতি একটা বাড়ির ডিজাইন করলো, হ্যাঁ, কিন্তু এরপরে কি হয়, এরপরে কিন্তু মিস্ত্রি, ইঞ্জিনিয়ার, মানে রঙের মানুষ, মানুষ তারা মিলে কিন্তু পুরো জিনিসটাকে দাঁড় করাচ্ছে। হ্যাঁ, এটার ফুল শেপ, হ্যাঁ, যেটা ছিল কেবলমাত্র স্থপতির একটা ইলাস্ট্রেশন কিংবা ডিজাইন, এটা কিন্তু পরে সশরীরে জীবন্ত আপনি দেখতে পাচ্ছেন। এবং এটার পিছনে কিন্তু প্রচুর নির্মাণের ব্যাপার আছে। এটা কেবলমাত্র ইমাজিন না, এটা কিন্তু বাস্তব, এবং বাস্তব অনেক বেশি পরিশ্রমের, অনেক বেশি ধ্যানের, অনেক বেশি সাধনার, অনেক বেশি সৌন্দর্যের। তো কবিতার ক্ষেত্রেও তাই, যে প্রথমে আপনার মধ্যে আসলো বটে, আপনি এটা সৃষ্টি করলেন, তারপরে কিন্তু আপনাকে নির্মাণটা করতে হবে। নির্মাণ না করলে কবিতা দাঁড়ায় না। এবং এটা সবচেয়ে বড় উদাহরণ জীবনানন্দ নিজে, তার প্রচুর কবিতা
আপনি যদি তার খসড়া দেখেন এবং পরবর্তী দেখবেন যে একটা মানুষ এরকম একটা মানে কীরকম একটা আচ্ছন্ন নিজের মতো থাকা লোক, একটা ব্যয়বহুল লোক হিসেবে আমরা জানি, সেই মানুষ কবিতার পিছনে যে পরিমাণ পরিশ্রম করেছে, এটা আসলে একটি দানবীয় পরিশ্রমের ব্যাপার, যার ফলে জীবনানন্দকে আমরা এত পরিশীলিতভাবে পাই। এটা একটা অবশ্যই বিষয়। তো এটা আপনি কি মনে করেন হাবিব ভাই? এখন আমি আসলে খুব এতক্ষণ মানে একটা আচ্ছন্নতার মধ্যে ছিলাম, মনে হচ্ছে একটা ঘোর লাগে, একটা কবিতার জগৎ দিয়ে হাঁটছি, কিন্তু ওইখান থেকে নেমে আমি একটু বাস্তবতার মধ্যে ঢুকতে যাচ্ছি। যে এই যে বিষয়টা, কবিতা নিয়ে যে পরিশ্রমের বিষয়টা বা যেটা, সেটা কি আমরা সমসাময়িক আমাদের যে কবিতাগুলো আসছে বা যারা আসলে কবিতা চর্চা করছেন বা কবি, তাদের মধ্যে আমরা কতটুকু পাচ্ছি? মানে ওই যে ইয়ের বিষয়টা, মানে উত্তরাধিকার সূত্রের যে জায়গাটা, সেটা আসলে কতটুকু? এখন কেউ কেউ নিশ্চয়ই করেন, তবে আমাদের এখানে নতুন বালাই হচ্ছে ফেসবুক, ইউটিউব, ওয়েব। অনেকটা দেখি যে কবিতা একটা উনি লিখছেনই পোস্টে, হ্যাঁ, মানে প্রথম কবিতাটা ওইখানেই লিখছেন, ওইখানেই পোস্ট করতেছেন। এটাকে একটু ঘুম পাড়িয়ে রাখার ব্যাপার আছে, এটাকে যে একটু স্নান করানোর ব্যাপার আছে, এটার আর একটু মানে একটু কারিকুরি করার ব্যাপার আছে। এই জায়গাটা খুবই কম, মানে কেউ কেউ নিশ্চয়ই আছেন, আমার হয়তো জানা নাই, কিন্তু অধিকাংশই দেখি যে এই ফেসবুকে মানে কবিতার সঙ্গে সঙ্গে প্রসব করে, তাকে প্রসব করার পরেও তো একটা বাচ্চাকে কি করতে হয়, যে তাকে মুছে ধুয়ে তাকে ফ্রেশ করে তারপরে তো এমনকি মায়ের কোলেও দেওয়া হয়। কিন্তু আমাদের এখানে ওটা না, ওই যে পেটের মধ্যে থেকে নারী বিরু সহ একবারই যেন বের করে দিচ্ছে আর কি। তো এটা একটা প্রবলেম, কারণ কবিতা বললাম না যে কেবলমাত্র সৃষ্টি না, এটা নির্মাণও বটে। নির্মাণের জন্য আপনাকে একটু পাঠকও হতে হবে। আমার অনেক কবিতা এখনও আছে যেটা আমি লেখার পর আর কোনোদিন খুলেও দেখি নাই। খুলেও দেখি নাই, কারণ হচ্ছে যে আমার মনে হয়েছে যে ওটা ওইভাবে আছে, তো ফলে আমার কবিতা কম, কারণ হচ্ছে আমি প্রকাশের জন্য উদগ্র নই, এবং আমি মনে করি না যে আমার যাচ্ছে তাই জিনিস আমি মানে মানুষকে টেবিলে বা ইয়েতে সার্ভ করতে পারি। কারণ এটা তো এক ধরনের, আপনি যখন ফেসবুক বা ইউটিউব বা ইয়েতে দিচ্ছেন, আপনি তো সার্ভ করছেন। তো আপনার সার্ভ করাটা কতটা রুচিশীল বা কতটা হবে, এটা তো আপনার প্রিপারেশনের উপর নির্ভর করে। রান্না ভালো হলেই তো হবে না, কি পাত্রে দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, আপনি উপস্থাপন করছেন। তো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের অত সময় বোধহয় নাই। না, আমি যে জিনিসটা ফিল করি যে কবিতা মানে এখন যে কবিতাগুলো পড়ি বা ইয়াং জেনারেশন মানে পড়লে বোঝা যায়, বা গদ্য পড়লে বোঝা যায় যে কোনোটার মধ্যে মনে খুব তাড়াহুড়ো একটা কাজ করে, একটা অস্থিরতা কাজ করে। তো সবসময় মানে আমার মনে হয় যে যখন আসছে তখন তো এটা ঢলের মতো আসছে, হ্যাঁ, কিন্তু যখন চলে যাচ্ছে সেটা আসলে শান্ত একটা তরঙ্গের মতো হওয়া উচিত, যেটা না হয়ে ওই ঢল হিসেবেই হয়তো বিষয়টা পাস হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। তো এটা আমার ব্যক্তিগত কবিতা পড়ে ইদানিং আমার সেটা মনে হয়। তো আমরা তো আসলে কবিতার মধ্যেই আছি, এরপর আমরা চলে যাব আপনার সাংবাদিকতা নিয়ে, প্রবন্ধ নিয়ে, সমসাময়িক অনেক সাহিত্যর বিষয় নিয়ে। তো তার আগে হাবিব ভাই যদি আপনার একটা কবিতা আপনার কণ্ঠে শুনতাম। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি একটা ছোট কবিতা একটু পড়ে শোনাই। জি। কবিতাটির নাম হচ্ছে কেউ তোমাকে ডাকে। কেউ তোমাকে ডাকে অন্য কোথাও, অন্য কোনোখানে। শোনো তুমি অনন্ত আহ্বান সেই, এই জগতের ভেতর যাকে তুমি ভাবো প্রার্থিত পরম। এই জগতের ভেতর যাকে তুমি ভাবো প্রার্থিত পরম, দেখো তারও ভিতর ঢুকে পড়েছে আরও আরও জগৎময় বিস্ময় সংশয়। তোমার শিরার ভিতর দিয়ে অচিন গহন এক স্রোত, তুমি শোনো তাকে। তোমার শিরার ভিতর দিয়ে অচিন গহন এক স্রোত, শোনো তুমি তাকে। কেউ তোমাকে ডাকে দূরে নয়, খুব খুব কাছে। তোমার ভেতরের ভেতর থেকে কেউ অন্য কোথাও, অন্য কোনোখানে। বাহ, দারুণ। এই কেউটা কি কোনো ব্যক্তি না, আপনার নিজস্ব সত্তা? ব্যাখ্যা করা, কবিতার ব্যাখ্যা করা তো এক ধরনের আমার মনে হয় যে এটাকে আপনি পরম পর্যন্ত টেনে নিয়ে যেতে পারেন। পরম পর্যন্ত, হ্যাঁ। আর ওই পরমই তো আসলে আমাদের নিজস্ব সত্তা, সেই হিসেবে আসলে নিজেকে ডাকার একটা আকুতি হয়তো হতে পারে এইরকমই। তো এটা তো গেল কবিতা নিয়ে, তো আমরা অনেকক্ষণ কথা বললাম হাবিব ভাই, কিন্তু মোটামুটি
আপনার কবিতার সাথে সাথে ওই যে আপনি যেরকম একসাথে আপনার প্রথম কবিতার বই এবং আপনার প্রথম যে প্রবন্ধ সংকলন জীবনের একসাথে প্রকাশ করেছেন, ঠিক সেভাবে কিন্তু আমার যেটা মনে হয় যে আপনার কবিতা এবং আপনার প্রবন্ধ মানে হাতে হাত ধরে পাশাপাশি চলে আসছে এত বছর। তো সেইটা নিয়ে একটু যদি বলতেন, প্রবন্ধের বিষয়গুলো নিয়ে আমাদেরকে। হয় কি, আমাদের ওই যে আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক আজিজুল হকের কথাই বলি, স্যার আমাদেরকে একটা কথা বলতেন আমরা যখন খুব তরুণ ছিলাম, যে কবিরা যদি গদ্য না লেখে তাহলে কবিতা কোনো ধারা হিসাবে দাঁড়ায় না। এবং উনি উদাহরণ দিতেন বুদ্ধদেব বসুর। উনি বলতেন যে আধুনিক কবিতা যে আজকে একটা মেইন স্ট্রিম ধারা বা আধুনিক কবিতায় যে মূল ধারা, এইটা হতো না যদি না বুদ্ধদেব বসুর মতো মানুষ এরকম অমানসিক শ্রম দিতেন গদ্যের পিছনে। উনি গদ্য লিখতেছেন, রিভিউ করতেছেন, পত্রিকা সম্পাদনা করতেছেন। এইভাবে করার পর হচ্ছে কি, যে এটা যে একটা এটা একটা থিওরিটাইজ করা বা এটাকে একটা করা, মানে সংজ্ঞায়িত করা। তো এইটা আমার মধ্যে খুব আকর্ষণ করলো স্যারের ওই কথাটা, যে কবিদেরকে গদ্য লিখতে হবে। আমাদের মধ্যে গদ্য লিখতে আমার ভালোই লাগে, যদিও খুব কম লিখি বা লিখতে অনেক পরিশ্রম হয়, কিন্তু সত্যিকার অর্থে কবিরা যদি গদ্য লেখেন বা প্রবন্ধ লেখেন সেটাও কিন্তু ইউনিক হয়। যেমন রবীন্দ্রনাথের গদ্য, ইভেন নজরুলের গদ্য, ইভেন জীবনানন্দের গদ্য, আপনি দেখবেন যে সেটা কিন্তু আলাদা। এটা কিন্তু তথাকথিত একাডেমিক যুক্তিতর্ক মানে উদ্ধৃতি ভারাতুর নয়, কিংবা কোনো রেফারেন্সে আকীর্ণ নয়, বরং তার সোলের মধ্য থেকে, তার প্রজ্ঞার ভিতর থেকে, তার বিলিফের জায়গা থেকে, তার চৈতন্য থেকে আসতেছে। তো ফলে ওটার গুরুত্ব আলাদা। এই কারণে আমি মানে গদ্য লেখাটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি, যদিও আমার লেখা খুবই কম। না, তারপরে যে গুরুত্বপূর্ণ যেভাবে মনে করেন আসলে গুরুত্ব দিয়েও লেখেন, এবং কম লেখা হলেও যে লেখাগুলো আমরা পাই আসলে সেখান থেকে আমরা অনেক ঋদ্ধ হই, অনেক কিছু নতুনভাবে শিখি। তো এটা তো গেল একটা জায়গা। আর আরেকটা জায়গা যেটা আপনার সাংবাদিকতার যে জায়গাটা, সাংবাদিকতার জায়গায় যেতে গেলে যে আপনি দীর্ঘদিন বিভিন্ন একদম মূলধারার যে পত্রিকা, জাতীয় পত্রিকার সাথে কাজ করেছেন এবং সাহিত্য সম্পাদক হিসেবে কাজ করেছেন, ফিচার ডিপার্টমেন্টগুলো দেখতেন। তো সেই জায়গাটা দেখে আমার সবসময় যেটা মনে হয় যে এই যে আমাদের পত্রপত্রিকায় যে সাহিত্যের চর্চা, এই জায়গাটা আপনি কিভাবে দেখেন? আমিও সেই কথাটা প্রায়ই বলি যে আমাদের এখানে বহুকাল যাবৎ কোনো সম্পাদক নেই, আছে কেবল সংগ্রাহক। যারা সম্পাদক নামধারী তারা অধিকাংশ হচ্ছে সংগ্রাহক। আপনাকে চেনে, ওনাকে চেনে, ওনাকে চেনে, নাম ছাপে, ডেকে এনে, এবং অধিকাংশ সময় সাহিত্যের বদলে ক্ষমতা, সম্পর্ক এবং বন্ধুত্ব ছাপা হয়। মানে আমি সাহিত্য সম্পাদক, আমার এক ধরনের নানা রকম হিসাব কিতাব আছে, আমি ওইভাবে ইয়েটা করি। মানে সত্যিকার অর্থে বাংলাদেশে মানে মফস্বল টফস্বল মিলে ধরেন, তাহলে ধরেন প্রতি সপ্তাহে অন্তত 100 সাহিত্য সাময়িকী বের হয়, কিন্তু আপনি দেখবেন যে খুব কম পত্রিকাতেই মানে পাঠযোগ্য লেখা থাকে। এটার কারণটা কি? কারণটা হচ্ছে যে সাহিত্য সম্পাদকের কাজ কি? লেখক ডিসকভার করা, যেটা আহসান হাবীব করতেন। লেখককে তৈরি করা, নতুন লেখা তৈরি করা, করা, নার্সিং করা, বিষয়ের পরিকল্পনা করা। তো আমি বলি যে এখন আর মানে সেটা খুবই কম, ওই চর্চাটা খুবই কম। এবং আপনার যেটা হলো যে এই যে সম্পর্ক, কোনো একজন আমলা হয়তো খুব পাওয়ারফুল, কোনো একজন বড় সরকারি কর্মরত বা কোনো বাহিনীর লোক শক্তিশালী, আপনি তাকে লেখক বানানোর চেষ্টা করছেন, তার লেখা দিয়ে ভরছেন, কিন্তু একটা তরুণ বা একটা সৃষ্টিশীল লেখা আপনাকে তো খুঁজে বের করতে হবে। সম্পাদকের কাজ কি? সম্পাদকের কাজ কিন্তু লেখক অনুসন্ধান করা, লেখক তৈরি করা, লেখকের ভালো লেখাটা বের করা। সাগরময় ঘোষ যেমন দেশ পত্রিকা করেছেন, ক্রমাগত লেখকদের আবিষ্কার করেছেন, নতুন নতুন লেখক তৈরি করেছেন। তো ওইটার বদলে কেমন যেন একটা ফিকিরের দিকে চলে যাওয়ার একটা দৃষ্টিভঙ্গি যেন দেখি। মানে একঘেয়েমি কি মনে হয়? না, একঘেয়ে তো বটেই, উপরন্তু তাদের অধিকাংশই সৎ নন। তারা যে দায়িত্ব নিয়ে এই চেয়ারে বসেছেন একজন সাহিত্য সম্পাদকের, সেটা যে একটা খুব নৈতিক কাজ, সেটা যে একটা খুব পরিশীলনের কাজ, সেটাতে একটা মানে দায়িত্বের কাজ। এটার বদলে কেন যেন মনে হয় যেন মানে অনেকগুলো জিনিস জড়ো করে নাম টাম সম্পর্ক দিয়ে একটা কিছু ছাপিয়ে দিলাম, একটা যেন একটা রুটিন কাজ। মানে এটা যে একটা সৃষ্টিশীল কাজ, এটা যে একটি সততাপূর্ণ অনুসন্ধানমূলক কাজ, বা এটা যে দায়িত্বশীল কাজ, এটি কিন্তু এখন খুব বেশি দেখা যায় না, খুবই কম। এবং আরেকটা বিষয় যেটা, যে এই ক্ষেত্রে যে আমরা শুনে থাকি যে পত্রপত্রিকায় আসলে একটা নিজস্ব, যেটা আপনিও বলেছেন একটু আগে, যে একটা
সিন্ডিকেটের মতো গড়ে তোলে। মানে আমার এই 10 জন বা 15 জন কবি বা এই 10 জন লেখক ছাড়া আমি আসলে অন্য কাউকে এখানে দাঁড়াতে দিব না, বা খুব ভালো একজন কেউ কিছু লিখলো সেটা আসলে আমি মানে ওইটাকে নিব না। এই জিনিসটা আসলে এই অভিযোগটা কতটুকু সত্য? না, এটা তো অনেক ক্ষেত্রে সত্যই। কারণ হচ্ছে যে আপনার মানে নানা রকম কি বলবো, যে আপনার বললাম তো যে প্রপার প্ল্যান এবং অনেস্টি সেটা তো আপনার লাগবে, তাই না? কারণ আপনি এবং আমি কিন্তু অনেক আগে যখন আমি প্রথম আলোতে কাজ করি তখনই আমি একটা লিটল ম্যাগাজিন সম্মেলনে বলেছিলাম যে বাংলাদেশে সাহিত্য সাময়িকীগুলো হচ্ছে সাহিত্যের শত্রু। মানে মৌলিক লেখার ক্ষেত্রে, সৃজনশীল লেখার ক্ষেত্রে, কারণ তারা একটা বাজার, তারা একটা পণ্য হিসাবে এটাকে দেখে। সাহিত্যকেও তারা পণ্যের হিসাবে দেখে। এবং আপনি দেখবেন যে আমাদের অনেক বড় বড় পত্রিকা তারা এখন পপুলার লেখা ছাপতেছে, তথাকথিত পপুলার সাহিত্য। এখন পপুলার লেখা, মেপে লেখা ছাপতেছে, এত শব্দের মধ্যে গল্প, এত শব্দের মধ্যে কবিতা, এত শব্দের মধ্যে প্রবন্ধ। এই যে মাপামাপ, এই যে যোগ বিয়োগ, এবং এই যে মানে এক ধরনের মানে খুব মানে ইকোনমিক্যালি ক্যালকুলেশন, কিংবা ধরনের যে স্বার্থপরতা, এই যেটা আপনি সিন্ডিকেট বললেন, কথাটা খুব মানে অড শোনালেও কথাটা কিন্তু সত্যি, যে এক ধরনের সিন্ডিকেট কিন্তু হচ্ছে। তো এটার ফলে কি হয়, ভালো সাহিত্য তো চর্চা হয় না, বা ভালো সাহিত্য তো মানুষ পায় না। ফলে তারা তো এক ধরনের ক্ষতিই করছে। তারা কি খুব বেশি উপকার করছে? না, সেটা হচ্ছে না। এটা তাদের চিন্তা করতে হবে, কিন্তু তাদের ভাবতে হবে যে তারা আসলে যেই দায়িত্ব নিয়ে এসেছেন, তারা এবং তাদের সম্পাদকরা, মূল সম্পাদকও, তারা আসলে কতটা সততা প্রদর্শন করছেন, কতটা দায়িত্বশীলতা থেকে কাজটা করছেন, এটা কিন্তু তাদেরকে বিবেচনা করতে হবে। এটার মধ্যে কি কোনো পলিটিক্যাল বায়াস আসে কিনা? সে তো আছেই, কারণ পলিটিক্যাল বায়াসনেস তো থাকবেই। কারণ হচ্ছে যে দলের মতের, যেমন এই যে এক সময় আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন আওয়ামী লেখক কবিদের একটা ছিল। তারপরে তথাকথিত বিপ্লব হলো, তখন দেখা গেল যে কোত্থেকে কারা যেন এসে তারা সব পাতা ভরাট করে ফেললো। এখন আবার নতুন রেজিম শুরু হয়েছে, এখন আবার অন্যরকম মুখ দেখবেন। এগুলো তো আছেই। এবং এটা খুবই মানে নিম্ন শ্রেণীর রাজনীতি আর কি। মানে সাহিত্যের রাজনীতিটাও বাংলাদেশের মূল রাজনীতির মধ্যে অত্যন্ত তৃতীয় শ্রেণী এবং নিম্ন শ্রেণীর ঘটনা। এটা খুব উন্নত কিছু না। কিন্তু একটা বিষয় যে আসলে সত্যি কথা বলতে কি, এখন তো অর্থনীতি হচ্ছে রাজনীতি। তো সেই জায়গা থেকে আমরা পত্রিকা বলি বা যেটাই বলি, সৃজনশীল কাজও ওই অর্থনৈতিক একটা হিসাব নিকাশের ভেতরেই পড়ে গেছে। তো সেই জায়গা থেকে আসলে মানে আমার এটা মনে হয় ব্যক্তিগতভাবে যে অন্তত সৃষ্টিশীল যে কাজগুলো, মানে সাহিত্য নিয়ে বা কবিতা, কাব্যচর্চা, এই জায়গাগুলো আসলে ওই অর্থনীতির বাইরে রাখলে হয়তো মানে পত্রপত্রিকাগুলোই একটা অগ্রণী ভূমিকা পালন করবে নতুন বা সৃষ্টিশীল কবি সাহিত্যিক তৈরি করতে। এটা আমার ব্যক্তিগত মতামত। তো এটা কি সম্ভব কিনা? আপনি তো অনেকদিন একটা জিনিস আমি বলি মারিয়া, সেটা হলো যে নাগরিক হিসাবে আমাদের কিন্তু রাষ্ট্রীয়, সামাজিক, পারিবারিক, আর্থিক, সাংস্কৃতিক দায়িত্ব রয়েছে। অবশ্যই। তো এবং আমরা এই দায়িত্বগুলোকে আমাদেরকে মানে মিলিতভাবেই কিন্তু আমরা নিজেদের ব্যক্তিত্ব তৈরি করি। তো এখন যেটা হয় যে আপনি সাহিত্য, আপনি নিউজ তো বেচতেছেন, ফিচার বেচতেছেন, তারপরে বিজ্ঞাপন তো পাচ্ছেন। তো আপনার সাহিত্যটা কি হয়, যে সাহিত্য যদি আপনি পণ্য মূল্যে করতে যান, সংস্কৃতি যদি পণ্য মূল্যে করতে যান, যেমন আমি লক্ষ্য করেছি যে বাংলাদেশে আমাদের এখানে আমাদের দেশের প্রধান পত্রিকাটা কেবল বাণিজ্যিক কারণে তারা হিরো আলমের মতো একটা লোককে, আমি হিরো আলমকে ছোট করছি না, কিন্তু আমি বলছি যে হিরো আলমের যে স্ট্যান্ডার্ড বা তার যে রুচি বা তার যে প্র্যাকটিস, তাকেও কিন্তু অনেকটা মহানায়ক করে তুললো। তো এখন এটার করেছে কেন? কারণ হচ্ছে জনপ্রিয়তা বা জনরঞ্জনী যে ভূমিকা মিডিয়া কি করে, যে আমি এটাকে পণ্য হিসাবে বেচি, যেহেতু হিরো আলমের নামদাম হচ্ছে, হাততালি পায়, অতএব আমি হিরো আলমকে আমি বেচি। তো এই যে বেচার চেষ্টা, সব কিছুকে বেচার চেষ্টা করলে তো মুশকিল। তো সাহিত্যকে তো আপনি আপনি বেচবেন তো বটে, নিঃসন্দেহে। যেমন এখন শেক্সপিয়ারের, আপনি ইংরেজি সাহিত্যের ছাত্রী, এখন শেক্সপিয়ারকে গত 20 বছর ধরে অর্থনৈতিকভাবে ব্যাখ্যা করা হচ্ছে। এই যে অর্থনৈতিকভাবে তার সাহিত্য ইয়েগুলোকে অর্থনৈতিক টার্ম দিয়ে, অর্থনৈতিক ফিলোসফি দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে। তো বাণিজ্য তো হবেই,
বাণিজ্য তো আপনি করবেনই, কিন্তু আপনি কি দিয়ে বাণিজ্য করবেন? আপনি কি হিরো আলমকে দিয়ে বাণিজ্য করবেন না রবীন্দ্রনাথকে বাণিজ্য করবেন? আপনাকে সেই রুচির পরিচয়টা দিতে হবে। হ্যাঁ, তো এই রুচির পরিচয়কে আমরা দিচ্ছি। আর মানে ভালো পণ্য বিক্রি হয়, খারাপ পণ্য তো বাজারে বিক্রি হয়, তাই না? দেশ পত্রিকাও মানুষ পড়ে, আবার তো আনন্দলোকও মানুষ পড়ে, কিন্তু আপনাকে তো প্রত্যেকটা জায়গার এক ধরনের মানে কি বলবো, যে আপনাকে ক্লাসিফিকেশন বা ডিভাইডেশন করতে হবে, যে আমি কি সব জায়গায় কি পণ্যের কাজই করব, মানে কেবলই কি অর্থ, কেবলই কি মানুষকে কেবলই অর্থনৈতিক প্রাণী, আর আমি কি কেবল অর্থ কামানোর জন্য এই মিডিয়া করতেছি, সাহিত্য করছি, সংস্কৃতি করছি? আরেকটা পয়েন্ট বলি, যেমন ধরেন আমাদের এখানে আমরা প্রায় খুব হাহাকার করি, মানুষ বই পড়ে না, মানুষের পড়ালেখা কমে গেছে। তো আপনি বলেন তো, আপনার কারিকুলামে কি কোনো ব্যবস্থা আছে? বই পড়ার জন্য আপনার কারিকুলাম কি কোনোভাবে সহায়ক? বরং আপনার সন্তানকে আপনি 4-5টা টিচার কোচিং দিয়ে রাখতেছেন, তাকে তো নাভিশ্বাস তুলে ফেলছেন। অন্যদিকে মিডিয়াগুলোর অবস্থা কি? একটা ভালো বইয়ের রিভিউ আপনি কয়টা পত্রিকায় দেখতে পান? হ্যাঁ, আপনি যে বলছেন টেলিভিশনগুলোতে বই নিয়ে কোনো ভালো প্রোগ্রাম আছে? তো এখন ধরেন যে আপনাকে তো কিছু সোশ্যাল, কিছু ন্যাশনাল দায়িত্ব আছে এই সমস্ত ক্ষেত্রে, এটা করতে হবে। তো এখন টেলিভিশন নাকি মার্কেটিংয়ের লোকেরা সব বোঝে, ফলে মার্কেটিং বলে এটা খাবে না, অতএব এটা করো না। আচ্ছা, পত্রিকায় এখন ধরেন আমাদের এখানে প্রধান পত্রিকাটা, তারা যেই ভাব করে চলে, তাতে মনে হচ্ছে ওদেরই প্রকাশনা আছে, বাংলাদেশে আর কোনো কারো প্রকাশনা নাই। কারণ তাদের আপনি সাহিত্যপাতে দেখলে মনে হবে যে তাদের বইয়ের রিভিউ ছাড়া কারো রিভিউ ছাপা হয় না। অন্যান্য পত্রিকায় রিভিউ বলতে খুবই সামান্য। তো ভালো বুক রিভিউ, ভালো আলোচনা, কারিকুলামে থাকা, আপনাকে প্রমোট করে, এগুলো যদি আপনি না করেন, আপনি আসমান থেকে তো মানুষ বই পড়বে না, তাই না? আসমান থেকে মানুষ জ্ঞানী হবে না। তো সবাইকে কেবলমাত্র অর্থনীতি নিয়েই যদি ভাবতে হয়, তাহলে মানুষ কেবল অর্থনৈতিক প্রাণীই বলতে হয়। তাহলে মানুষের আদার যে পরিচয় সেটা তো আসলে থাকছে না। আর সবচেয়ে বড় কথা যে আমাদের যারা নতুন প্রজন্ম, শিশুরা বিশেষ করে, তাদেরকে যদি আমরা আমাদের নিজস্ব সাহিত্য তো আসলে আমাদের নিজস্ব ঐতিহ্য, মানে মজ্জাগত, আমাদের ডিএনএতে থেকেই তো আসবে এক ধরনের। তো সেইটার সাথে যদি আমরা ঠিক মতো না পরিচয় করিয়ে দিতে পারি, তাহলে আসলে পরিণত বয়সে এসে তারা যে ভালো পাঠক হয়ে উঠবে বা ওই আগ্রহটা থাকবে পড়া, সেটাও তো মনে হয় সম্ভব না। এখন তো এমনিতেই যে আমাদের সন্তানেরা যারা ধরেন বই পড়ুয়া পরিবারই, এখন মোবাইল এবং গ্যাজেটের কারণে তারা কিন্তু বইয়ের দিকে যাচ্ছে না, তারা কিন্তু ওগুলো অল্টারনেটিভ অন্য জায়গা থেকে পাচ্ছে, এবং তারা মনে করে যে বই না পড়লেও চলে। কারণ হচ্ছে কি, বইটাও এইটা পাঠেরও তো একটা অভ্যাস করানোর ব্যাপার আছে, বিষয় আছে, তাই না? এবং আরেকটা জিনিস হচ্ছে নিরুৎসাহ। কারণ আমরা বাবা মারা বোধহয় চাই যে আমার ছেলে অর্থনৈতিক প্রাণী হোক, তার সাংস্কৃতিক প্রাণী হওয়ার দরকার নাই। তো ফলে আপনাকে তো এগুলা সিস্টেমের মধ্যে আনতে হবে তো, এবং কিছু দায়িত্ব পালন করতে হবে তো। কেবল ব্যাংকে আর বিদেশে টাকা পাচার করবেন, ব্যাংকে হাজার হাজার কোটি টাকা জমাবেন, এটা দিয়ে তো আর এটা দিয়ে চলে না আসলে। কারণ মানুষের তো রুচি তৈরি হয় যেটা, যে যেমন আমরা যেটা মনে করি যে সিনেমা দেখে আমরা অনেক কিছু শিখেছি জীবনে, তেমন আমরা উপন্যাস পড়েও অনেক কিছু শিখেছি। বা এই যে একটা ভালো কবিতা, আমরা যেটা বনলতা সেনই যদি ধরি, এটার যে আসলে ওই যে 1000 বছর ধরে যে পথ হাঁটছে, আরও সামনে 1000 বছর এটার প্রভাব থেকে যাবে। তো এই প্রভাবগুলো তো আসলে আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরও তো বুঝে উঠতে হবে। হ্যাঁ, তাদেরকে তো আপনার এক ধরনের তার সামনে পরিবেশন করতে হবে, তাকে বলতে হবে না যে বাবা তোমার এই হেরিটেজের মধ্যে এটা আছে, হ্যাঁ তোমার এই আমাদের এই কবিরা এটা করেছে, আমাদের শিল্পীরা এটা করেছেন, এগুলো তো বলারও ব্যাপার, চর্চা করারও ব্যাপার। তো এইটা কি মনে করেন যে রাষ্ট্রীয়ভাবে আসলে কোনো দায়িত্ব পালন করা উচিত কিনা এটা করার জন্য? আচ্ছা, একটা ছোট্ট উদাহরণ দিই মারিয়া। হ্যাঁ, আজকে যে কোরিয়ার এত ভাইব চলছে সারা পৃথিবীতে, তাদের মিউজিক, তাদের থিয়েটার, তাদের কে-পপ, তারপরে এই যে ইয়েতে নেটফ্লিক্সে তাদের সিরিজগুলো, আচ্ছা এই যে সাহিত্য, তো এটার মূল উদ্যোক্তাকে জানেন? রাষ্ট্র অবশ্যই। কোরিয়া অর্থনৈতিকভাবে আমাদের পাকিস্তান আমলে আমাদের চেয়েও মানে পুর ছিল, এখন আমাদের চেয়েও রিচ অর্থনৈতিকভাবে, ইন্ডাস্ট্রিয়ালি। কিন্তু ওরা গত 1 দশক ধরে সাহিত্য এবং সংস্কৃতি আরও বেশি ওরা যে মনোযোগটা দিয়েছে। আজকে হানকাং যে নোবেলটা পেলেন, বুকারটা পেলেন, এটা কিন্তু তাদের রাষ্ট্রের উদ্যোগে। কেন রাষ্ট্রের উদ্যোগে? তাদের একটি ট্রান্সলেশন একাডেমি আছে, তারা বিদেশের সেরা অনুবাদকদের ভাড়া করেছেন, করিয়ে হানকাংয়ের লেখাগুলোকে অনুবাদ করিয়েছেন। এই অনুবাদ খুব ভালো অনুবাদ
অনুবাদ করার ফলে প্রথমে পাইলেন হচ্ছে উনি বুকার পুরস্কার, হ্যাঁ, নেক্সট নোবেল। আচ্ছা, তারপরে কি হলো, তারপরে ওনার এইগুলোকে আরও প্রমোট করার ফলে আজকে নোবেলও ইয়ার হাতে। যদি না কোরিয়া রাষ্ট্রের সংস্কৃতি বিভাগ এই উদ্যোগ না নিত, হানকাংরা আমরা জানতাম না। আচ্ছা, সঙ্গীতে যদি বলেন, থিয়েটারে যদি বলেন, ফিল্মে যদি বলেন, তাহলে ওরা কিন্তু রাষ্ট্রকেই তো প্রমোট করে। রাষ্ট্রের ব্র্যান্ডিং কি হবে? এখন আপনি আমার এখান থেকে যদি কোনো লোক ইউরোপে গিয়ে পপ গান গায়, তার মানে অসম্ভব কিছু না যে থাপ্পড়ও খেয়ে যেতে পারে। কারণ 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 একজন ইউরোপিয়ানের কাছে, একজন মার্কিনীর কাছে যে যার গল্প আপনার তো শুনিয়ে লাভ নাই। আপনার শোনানোর কি আছে? আপনার লালন আছে, রবীন্দ্রনাথ আছে, নজরুল আছে, আপনি তাকে নেবেন, বলছে দিস ইজ মাই ব্র্যান্ডিং। এবং অবশ্যই সেটি রাষ্ট্র করবে, রাষ্ট্রের সংস্কৃতি বিভাগ তার অর্গানগুলো করবে। তো এই অর্গানগুলো যদি না করলে কি দাঁড়ায়? এখন আমরা তো মানে আমি কি বলবো, আমাদের প্রত্যেকে আমরা টাকার পেছনে দৌড়াচ্ছি, রাষ্ট্রের পরিস্থিতি থেকে শুরু করে কবি, লেখক। হ্যাঁ, আমি বলি যে আমাদের দুর্ভাগ্য হচ্ছে 93 বছরের বৃদ্ধ থেকে 3 বছরের শিশু সবার মাথায় এখন কেবল টাকা। এবং টাকা কি, মানে টাকা যেন আসমান থেকে পড়বে। টাকা করার জন্য যে মানে পলিটিক্যাল নয়, কালচারালি, সোশ্যালি অনেক উদ্যোগ নেওয়া যায়, কেবলমাত্র বিজনেস নয়। হ্যাঁ, কালচারাল বা ধরেন যে আমার হেরিটেজ থেকেও যে আমি এটাকে ব্র্যান্ডিং করে যে অর্থ উৎপাদন করতে পারে, সেই মগজটা আমাদের নাই। ফলে আমাদের কোনো উদ্যোগ নাই। আমাদের যেগুলো আছে এগুলো হচ্ছে সব লোক দেখানো এবং কোনো রকম মানে ইয়ে করছে, মানে দায়িত্ব পালনের মতো। বেতন পাচ্ছে, সংগঠন আছে, প্রতিষ্ঠান আছে, কেরানিগিরি করতে পারছে, হ্যাঁ, চেয়ারে বসতে পারছে। কিন্তু সত্যিকার অর্থে আপনাকে তো রাষ্ট্রকে ব্র্যান্ডিং করতে হবে, আপনার জিনিসগুলোকে। আমাদের সাহিত্য নিয়ে যে জাতীয় পুরস্কারগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায় সবসময়। এটা তার বলার অপেক্ষা রাখে না। এবং এখানে পুরস্কারের জন্য যে কি প্রতিযোগিতা, হ্যাঁ, এবং এক একজন মনে করে তারা কেন বাংলা একাডেমি, অনেকে নোবেল পাওয়ার যোগ্যতা রাখেন, তাও বাংলা একাডেমিরাও পাচ্ছেন না। কি দুঃখজনক, কি দুঃখজনক। এটা একটা বিষয় আছে। আর একটা বিষয়, তারপরেও মানে যেটুকু চর্চা হচ্ছে, হয়তো আমাদের 100 ভাগের জায়গায় আমরা 30 ভাগ চর্চা করছি বা 20 ভাগ কোনো রকমে, সেটাও কিন্তু এখন বন্ধের উপক্রম হয়েছে। আমাদের সাহিত্য তো আসলে আসে আমাদের জীবনের গল্পগুলো থেকে। আমাদের যদি আমরা বিখ্যাত আমাদের যে সাহিত্যগুলো দেখে এসেছি, যে সুজন বাদিয়ার ঘাট বলেন বা যেগুলো থেকে আসলে আমাদের পড়াগুলো শুরু হয়েছে, বা রবীন্দ্রনাথের, বা যেটাই, সেখানে তো আসলে মানুষের যে জীবন, মানে জীবনের যে উৎসব, যে রসবোধ, সেগুলোই তো সাহিত্যে নিঃসন্দেহে জীবনের গল্প, জীবনের আনন্দে বেদনা। এবং এটা আমার মাটির, হ্যাঁ, সেটাও কিন্তু এখন বন্ধ হওয়ার পথে। এই যে নৌকা বাইচ বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের জারি গান, সারি গান বন্ধ হয়ে যাচ্ছে, বাউলদেরকে জেলে দেওয়া হচ্ছে বিভিন্নভাবে। মানে দুর্ভাগ্যজনকভাবে আরেকটা জিনিস সব অ্যাড করি, যে এখানে ধর্মের নামে, হ্যাঁ, মানে আসলে প্রকৃত ইসলাম বা প্রকৃত ধর্ম কি আমরা জানি না। কতিপয় লোক আমাদেরকে ফতোয়া দিচ্ছে এটা অনইসলামিক, এটা এই সঙ্গে যায় না বলে এটাকে। এখন আপনার ধরেন কাশফুল, হ্যাঁ, কাশফুল তো আল্লাহই বানাইছে না কোনো শয়তান বানায় দিয়ে গেছে? তো কাশ বাগান পোড়ানোর কি হলো? এখানে নাকি অনৈতিক কাজ হয়। তো কাশ যদি আল্লাহ বানায় নাই, এই হ্যাঁ, এখন ধরেন এখন একটা হ্যাঁ, এই যে কি যেন বলে, এই যে আমাদের এখানে যে এত বছরের পরম্পরা, আমাদের সুফি সঙ্গীত, আমাদের যে লোকসঙ্গীত, আমাদের এগুলা তো কণ্ঠ তো আল্লাহই দিয়েছে নাকি? তো যদি স্রষ্টা দিয়ে থাকেন, তাহলে খোদার উপর খুদগারি করছি কেন? আমাদেরকে কোনো অধিকার আছে? কিন্তু আজকে কি হয়েছে, যে এক ধরনের কয়েকটা গোষ্ঠী গজিয়েছে, যারা মনে করে যে এগুলা তাদের দায়িত্ব, তাদেরকে কে দায়িত্ব দিচ্ছে এটাও আল্লাহ জানে, তারা নিজেরাও জানে কিনা সন্দেহ, কিছু হলেই বন্ধ করতে হবে। তো সব কিছু বন্ধ করতে করতে এক পর্যায়ে আমরা অন্ধ হয়ে যাবো। তো তখন এইটাকে ঠেকাবে কে? এবং এগুলো নিয়ে কিন্তু রাষ্ট্রের কোনো উদ্যোগ নাই, রাষ্ট্র কিন্তু তাকাচ্ছেও না। হ্যাঁ, যে একটা মানুষের, এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, হ্যাঁ, তো গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের গণতন্ত্রের অধিকার, তার সংস্কৃতি, তার ভাষা প্রকাশ, তার ভাব প্রকাশের অধিকার আমি প্রিজার্ভ করব না, আমাকে সেটা করছি, বরং কয়েকটা লোক হুমকি দিচ্ছে আমাদের সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা কি ইসলাম কিনা, এটা ধর্ম কিনা? হ্যাঁ, এগুলা যাচাই করার জন্য তো আমাদের কোনো এমনকি কোনো বডিও নাই। যেটা যে করছে একটা মানুষকে, একজন সুফি, উনি কি কথা বলেছেন, উনি বললেন যে তোমরা আমরা কথা বলি, তার আগে তাকে কুপিয়ে মারা হলো। হ্যাঁ, তার কথাটা শোনা তো, হ্যাঁ, আল্লাহ তো পরম দয়ালু। তো তুমি মানুষ, তুমি এত বড় হয়ে গেলা যে একটা লোক ব্যাখ্যা করতে চাচ্ছে, তার কথাটা তো শুনতে হবে, তার আগে তাকে কুপিয়ে মেরে ফেলা। তো এটা কোন ধরনের ধর্ম, এটা কোন ধরনের
এগুলো তো আমাদের, এবং রাষ্ট্রকে তো দায়িত্ব নিতে হবে। রাষ্ট্র যদি এগুলোকে কেবলমাত্র মানে সিনেমা হিসাবে, নাটক হিসাবে দৃশ্যায়ন করতে দেয়, তাহলে রাষ্ট্রের জন্য তো এটা খারাপ। এটা খারাপ আসলে। মানে আমাদের অনেক হতাশা আছে, কিন্তু তারপর আমরা আশায় বুক বাঁধি যে এই যে বললাম যে 20 ভাগ বা 30 ভাগ একটা চর্চা হচ্ছে, হয়তো এখান থেকেই একদিন নতুন করে কিছুর একটা জন্ম হবে এবং সেই জায়গাটা হয়তো আমরা যেতে পারবো, এইটুকু আশা আমরা করতেই পারি। না, স্রষ্টা তো মানুষের মধ্যে অপার সম্ভাবনা দিয়েছেন। এবং দেখেন, মানুষের মস্তিষ্ক কিন্তু এখনো ক্রমবিকাশমান। যেমন আপনার সন্তান কিন্তু আপনার চেয়ে অ্যাডভান্স ভার্সন। শুধু অ্যাপেল আর ইয়ারই অ্যাডভান্স ভার্সন হয় না, মানুষের। আমাদের সন্তানরা কি, হ্যাঁ, তো তার মানে কি যে স্রষ্টা আমাদের মস্তিষ্ককে এমন এক মহা রহস্যের মধ্যে গেঁথে দিয়েছেন যে ক্রমাগত মানুষ বিকশিত হচ্ছে। হ্যাঁ, এই যে কিছুদিন আগে একটা মেয়ে দেখলাম যে সে স্বয়ং মঙ্গলে যাবে। হ্যাঁ, এই টেকনোলজি যে আবিষ্কার হয়েছে মঙ্গল গ্রহে যাওয়ার মতো, এগুলো কি স্রষ্টার দান নয়? এগুলো কি আমাদের মস্তিষ্কের স্রষ্টা যে মানে যে প্রোগ্রাম দিয়েছেন তার অংশ নয়? তো এখন বিজ্ঞান, সংস্কৃতি এগুলা তো হচ্ছে, তো মানুষ ডেভেলপ করছে, এবং ডেভেলপ করেই মানুষের নিয়তি। মানুষ যখন থেকে মানুষের ডেভেলপিং বন্ধ হয়, তার মনে করেন যে মানব জাতির মৃত্যু হবে, মৃত্যু হয়ে যাবে। তো সেটা তো হয় নাই, এবং এই আশাই আমাদেরকে বাঁচা রাখে। কারণ সমস্ত বৈরিতার পরও মানুষের কাজ হচ্ছে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা, সেটা যুদ্ধাবস্থায়, সেটা যে কোনো পরিস্থিতিতে সেটা চলবে। মানুষের প্রতি আশা হারানোর দরকার নাই। তো হাবিব ভাই, আমরা তো আসলে আলোচনা তো চালিয়ে যেতেই চাই, কিন্তু সময়ের একটা লিমিটেশন আছে, আমাদের হয়তো চলে যেতে হবে। তো যাওয়ার আগে আমি যেটা যে আশাটা প্রকাশ করেছিলাম যে হয়তো বাংলাদেশ একদমই যেটা যে শিল্প সংস্কৃতি চর্চা করতে করতে ডুবে না, যে হয়তো উল্টো দিকে যাবে, চর্চা করতে করতে সামনের দিকে এগোবো এবং নতুন একটা বাংলাদেশের আবার নতুন করে যেটা ভূমিষ্ঠভাবে জন্মগ্রহণ করা, হয়তো সেরকম একটা বিষয় আমরা দেখবো, এটুকু আমি আশাবাদী। নিঃসন্দেহে মানুষ তো আশাতেই বাঁচে। মানুষ সবচেয়ে দুর্যোগের মধ্যেও খড়কুটো আঁকড়েও তো বাঁচে। ফলে হতাশ হওয়ার কিছু নাই, কিন্তু আমাদেরকে আরেকটু সজ্ঞান হওয়া, আর একটু শিক্ষিত হওয়া, একটু সচেতন হওয়া, আর একটু বিবেকবান হওয়া, এই আর্জিটুকু রাখতে হবে। হ্যাঁ, তো আমরা একদম শেষে, কিন্তু শেষে আমি একটু ধৃষ্টতা দেখাই, সেটা হচ্ছে আপনারই একটা, যেহেতু জন্মের কথা আসছে, তো আপনারই একটা কবিতা, আপনার যে কাব্যগ্রন্থ, কবিতা সংগ্রহ, সেখান থেকে জন্মদিন একটা কবিতা, সেটা একটু আমি পাঠ করে আজকে আমরা শেষ করব। আর যাওয়ার আগে আমাদের দর্শকদের কাছেও আমরা বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা আমাদের সাথে ছিলেন, এবং সামনে আবার আমরা আসবো ভিউজ বাংলাদেশের কালচারাল ভিউজ নিয়ে। আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। জন্মদিন। একটা জন্মদিন মানে স্বপ্নীল শৈশব থেকে আরও একটু দূরে সরে আসা, জীবনের কদর্য পঙ্কিলতার ভেতর আরও একটু ডুবে যাওয়া, আর মৃত্যুর মহান গান আরও একটু নিকট থেকে শোনা। তবু জন্মদিন, আহা জন্মদিন, মনে হয় জীবন তবু অন্তহীন, নতুন স্বপ্নে দিয়ে ভর হয়ে আবারও অমলিন। থ্যাংক ইউ।